আসসালামু আলাইকুম। আপনাদের ঘুম পায় নাই কার কার একটু হাত তুলেন। ঘুম পায়নি আপনাদের? কয়েকজন হাত তুলেনি। তো রোজায় ধরছে কাকে কাকে? হাত তুলেন। অনেকে রোজায় ধরছে। আচ্ছা, আমাদের সামনে লাইনের গেস্টরা ছাড়া পেছনের যারা বসে আছেন, আমি প্রথমে সরি বলে নিচ্ছি, আপনাদেরকে একটু এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, আমরা সবাই একটু দাঁড়াই উঠে, কারণ আমি জানি সবারই একটু ঘুম পাইছে, রোজায় ধরছে, একটু দাঁড়ালে কি এনার্জি আসবে শরীরে। দাঁড়ান একটু। আপনার পাশের জনের চেহারাটা একটু দেখি তো, পাশের জনের চেহারাটা দেখেন, একটু তাকাই যাস। সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা, আমি একটা ইনস্ট্রাকশন দিই আপনাদেরকে। আমার ইনস্ট্রাকশন ফলো করবেন তো? আমি যেটা বলবো আমরা সবাই সেটা করব এখন, ঠিক আছে? আমি যেটা বলবো আমরা সবাই সেটা করব। আমি রিপিটিং अगेन, আমি যেটা বলবো আমরা সবাই সেটা করব। আমরা একটু হাত উপরে, ডান হাত, এবার একটু বাম হাত, এবার বাম হাতটাকে একটু বাম দিকে কাত করে দেখেন, আবার পাশের জনকে ঘুষে মারেন না। এবার ডান হাতটা উপরে উঠে, আবার ডান হাতটা একটু ডান পাশে নেই, মারেন না। আবার একটু উপরে উঠাই, একটু সামনে নেই, এবং সবাই গালে লাগাই দেই। একই সরায় না কিন্তু। আমি কি বলছিলাম? আমি যেটা বলবো আমরা সবাই সেটা করব। এটা কি গাল? কেউ কেউ লুকায় আসতে করে এখানে নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই বসেন প্লিজ। থ্যাংক ইউ। এই এক্সারসাইজটা কেন করলাম জানেন? আমিও কিন্তু আপনাদের মতো এখানে বসে বসে এতক্ষণ এত গুণীমানে মানুষের কথা শুনছিলাম। প্রবলেম হচ্ছে আপনারা এই কথাগুলো শুনি, শুধুমাত্র এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বের করে দিই, তাই না? মনে রাখতে পারি না। আমি প্রথমে কিন্তু তিনবার রিপিট করেছিলাম যে আমি যেটা বলবো আমরা সবাই সেটা করব। আই রিপিটেড 3 টাইমস, বাট কেউই মনোযোগ আমরা দেইনি, এবং বেশিরভাগ মানুষই হাত এখানেই নিয়েছেন। প্রবলেম হচ্ছে আমরা ফলো করতে বেশি পছন্দ করি। এইটা করা যাবে না। হ্যাঁ, ভালো জিনিসকে ফলো করা যাবে, কিন্তু সবসময় যদি আমরা ইনস্ট্রাকশন গুলো না শুনে শুধুমাত্র ফলোই করতে থাকি তাহলে কিন্তু হবে না। একটা কথা এই মঞ্চে খুব প্রমিনেন্টলি সবাই বলছে যে আমাদের পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। উই আর লিভিং ইন অ্যান এভার চেঞ্জিং ওয়ার্ল্ড, যেটা প্রত্যেকদিন চেঞ্জ হয়। কালকে কি হবে আমরা জানি না। আজকে যারা স্কুলে পড়ছেন তারা ক্যারিয়ার লাইফে এসে যে চাকরি করবে সেই চাকরিটা এখনো তৈরি হয়নি। এতটা এক্সপোনেনশিয়ালি পৃথিবী চেঞ্জ হচ্ছে, তাই না? আজকে যদি ওই কাকলি ফার্নিচার ভাইরাল হয় তাহলে আগামীকাল কাঁচা বাদাম চলে আসে, এসে কাকলি ফার্নিচার, পরের দিন আবার নতুন আরেকটা ইস্যু উঠে আসে এবং আমরা ওটা নিয়ে মাথা মারতে শুরু করি, তাই না? দেখেন কত দ্রুত চেঞ্জ হয়, আমাদের মনোযোগ কত দ্রুত চেঞ্জ হয়। রিসার্চ, একজন মানুষের ফোকাস বা মনোযোগ একটা জিনিসে এখন মাত্র 8 সেকেন্ড স্থায়ী হয়, অনলি 8 সেকেন্ডস। মানে প্রতি 8 সেকেন্ড পর পর আমরা আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করে ফেলি। একটা বিষয় নিয়ে 8 সেকেন্ডের বেশি আমরা চিন্তা করতে পারি না। বুঝছেন আমরা কতটা বেশি অত জিনিস নিয়ে চিন্তা করি প্রত্যেকদিন। তো আমি আপনাদেরকে বলবো একটু ফোকাসড হতে হবে আমাদেরকে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের যে উদ্দেশ্য আমরা সবাই শুনেছি প্রত্যেকের কাছ থেকে, আমরা চাই বাংলাদেশকে আইসিটিতে দক্ষ বানাতে, লেবার বেসড ইকোনমি থেকে আমরা আইসিটি বেসড ইকোনমি, নলেজ বেসড ইকোনমিতে পরিণত হতে চাই, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আর এই খুলনা বিভাগে, স্পেশালি যশোরের মানুষ, খুলনা বিভাগের মানুষ এত ভালো। প্রথমত আমি যখনই আসলাম এখানে, আসার পরে এই পরিবেশটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এই আইটি পার্কের প্রত্যেকটা বিষয় আমার অনেক ভালো লেগেছে, এবং আশা করি আপনারা সবাই এইরকম একটা জায়গায় যেহেতু আপনারা আছেন, তো আপনারা অবশ্যই অন্যদের থেকে অনেক বেটার হবেন, অনেক ভালো হবেন। আমি কয়েকটা বিষয় নিয়ে খুব শর্ট করে, খুব সংক্ষেপে কথা বলবো। আমি যেহেতু আপনারা আমাদের অলিম্পিয়াডের টিম, সো আপনাদের কয়েকটা বিষয় একটু জানা দরকার। প্রথমত টিমওয়ার্ক কিভাবে করতে হয়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট, ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে সেলফ লার্নিং। তো আমি এই তিনটা বিষয় নিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। প্রথমে বলি, আপনারা যেহেতু প্রত্যেকেই বিভিন্ন
স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট এবং বিভাগের টিমরা আছেন, সবাই টিমের সাথে কাজ করেন না? কিন্তু আপনাদের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, টিমের যে লিডার আছে আমরা সবসময় দায়িত্ব তার উপর ছেড়ে দিই। এই বিষয়টা আছে না সবার মধ্যে? আমি কেন জানি জানেন? কারণ আমার ইউনিভার্সিটিতে যখন কোন বেশিরভাগ সময় আমি থাকতাম লিডার, আর পোলাপেনগুলো সব কাজ আমার উপরে চাপাই দিত। লিডার হিসেবে সব কাজ আমাকে করতে হতো। তারপরে ক্লাসে যাওয়ার পরে স্যার এবং ম্যাডামরা আমাকে একটা উপাধি দিত, সেটা হচ্ছে বলদ। কারণ আমি একাই সবার কাজ করে দিই। যদিও সেই কাজটা করে অনেক ভালো হয়েছে, আমি অনেক কিছু শিখতে পেরেছি। বাট আপনাদেরকে আমি বলবো, প্লিজ কখনোই লিডার বা কো লিডারের উপর কাজ চাপিয়ে দিবেন না, আপনারা সবাই নিজে নিজে করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা সবাই ছোটবেলায় একটা গল্প পড়ছি না, কচ্ছপ এবং খরগোশের? সেখানে মেসেজটা কি ছিল সবাই জানেন? স্লো এন্ড উইন্স দ্য রেস। বাট আপনি কি জানেন এই মেসেজটা এখনকার যুগে এসে কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? এখন আমাদেরকে বলতে হবে ফার্স্ট এন্ড স্টেডি রেস। বা কচ্ছপ হন, আপনার সাথে তো শুধুমাত্র খরগোশ বা কচ্ছপ দৌড়াবে না, তাই না? এখন এমন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি যে এখন আপনাকে একই সাথে স্টেডি হতে হবে এবং ফাস্ট হতে হবে। তো আমরা যে গল্পটা, এই গল্পটা আমি আবার একটু রিপিট করতে চাই এবং এটার যে নতুন ভার্সনটা আছে সেটা আপনাদেরকে একটু জানাতে চাই এবং এর মাধ্যমে দুই একটা আপনাদেরকে। আপনারা সবাই গল্প পছন্দ করেন? গল্প শুনতে পছন্দ করেন? ওকে, আমি বক্তৃতা কম দেব, গল্প বেশি বলবো। যে ঘটনাটা ঘটেছিল যে জঙ্গলের মধ্যে দুইটা প্রাণী তর্ক শুরু করলো যে কে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে, কচ্ছপ নাকি খরগোশ। তো এটা শুনে অনেকেই মনে করতে পারে যে কচ্ছপ আর খরগোশ দুটাই হচ্ছে করছে। ওকে, কারণ আপাত দৃষ্টিতে আমরা সবাই জানি যে খরগোশের চেয়ে কচ্ছপ আসলে স্লো, তাই না? তো তারপরে তারা তর্ক করলো এবং তর্কে সিদ্ধান্ত হলো যে তারা একটা দৌড়ের মাধ্যমে ডিসাইড করবে যে কে ফাস্ট আর কে স্লো। তারপর তারা রেস শুরু করলো। রেস শুরু করার পরে যথারীতি ঘটনাটা আমরা সবাই জানি। খরগোশ আগে চলে গেল, গিয়ে একটা জায়গায় ভাবলো যে আমি রেস্ট নিই, আর তারপর ওভার কনফিডেন্সের কারণে সে রেস্ট নিতে যে ঘুমিয়ে পড়লো এবং কচ্ছপ আস্তে আস্তে করে রেস জিতে গেল, তাই না? এরপরে তো মেসেজটা আসলো, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন আমি বলি, এই রেস কিন্তু একবার হয় না। একবার হয়? আমি বেট করছি না তো বলে ওই প্রাণীরা প্ল্যান করলো একটা অলিম্পিয়াড, মানে তাদের রেসটা এখন বছর বছর হবে, প্রতি বছর হয় না এরকম দৌড়ের অলিম্পিয়াড? তো তারা অলিম্পিয়াডটা প্রতি বছর বছর করবে প্ল্যান করলো। এবার নেক্সট ইয়ার খরগোশ আবার কচ্ছপ করলো। এটা মনে, খরগোশ আবার কচ্ছপকে চ্যালেঞ্জ করলো যে গতবার তো আমি হেরে গেছিলাম, এবার আবার একটু দৌড় দেই আমরা। এবারে রেজাল্টটা কি হতে পারে আপনারা একটু বলেন তো? সেকেন্ড ইয়ার কচ্ছপ এবং খরগোশ আবার দৌড় দিল, এইবারে রেজাল্টটা কি হতে পারে? আচ্ছা, খরগোশ কি এবার আর ঘুমাবে না তো, তাই না? ঘুমায় নেই। সেকেন্ড রেস তখন খরগোশ আসলে জিতে গেল। তো এখন কিন্তু মেসেজ হচ্ছে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। বাট একটা জিনিস খেয়াল করেন, যখন তৃতীয়বার আবার রেস, তো আমরা বলছি অলিম্পিয়াড হচ্ছে, সো থার্ড টাইম আবার কি হলো, কচ্ছপ আবার খরগোশকে যে চ্যালেঞ্জ করলো। এখন খরগোশ তো খেপে গেছে, আরে কচ্ছপের তো সাহস কত বড়, আমার সাথে রেস করতে আসে, ও তো জানে পারবে না। এবার ওভার কনফিডেন্সে খরগোশ বলল যে ওকে, আমি তোমার সাথে রেস রাজি আছি, কিন্তু কচ্ছপ বলল যে আমার একটা শর্ত আছে, এই রেসে একটা শর্ত আছে। তো খরগোশ শর্তটা শুনেই নেই। খরগোশ বলতেছে ওকে, কোনো সমস্যা নেই, তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি, লেটস ডু ইট। এবার থার্ড টাইম যখন রেস করতে গেল, কচ্ছপের যে থিওরি সেটা ছিল একটা রেসিং ট্র্যাক বা দৌড়ের যে রাস্তাটা সেটা চেঞ্জ করে দেবে। এবার নতুন রাস্তা আবার রেস শুরু করলো, দৌড়াচ্ছে। খরগোশ একটা জায়গায় গিয়ে দেখলো মাঝখানে একটা নদী, রেসের মাঝখানে একটা নদী। আমি খরগোশ তো অনেক দ্রুত দৌড়ে নদীর পাড়ে পৌঁছে গেছে, আর কচ্ছপ অনেক আস্তে আস্তে আসতেছে। খরগোশ তো সাঁতার জানে না, এ নদী পার হইতে পারতেছে না,
অন দি আদার হ্যান্ড কচ্ছপ আবার আস্তে আস্তে করে আসলো, নদী পার হলো, ওপারে গিয়ে গন্তব্যে পৌঁছে গেল। এই রেস কে জিতলো? কচ্ছপ। এখন কি হলো? ফাস্টেস্ট স্টেডি উইন্স দ্য রেস? নো। একটা জিনিস খেয়াল করেন, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো একটা কম্পিটেন্স আছে। আমরা সবাই স্কিল, কোনো না কোনো একটা ফিল্ডে আমরা স্কিল। বাট প্রবলেম হচ্ছে আমি হয়তো কচ্ছপ, কিন্তু আমি ডাঙায় দৌড়াচ্ছি, তাই আমাকে মনে হচ্ছে আমি স্লো। বাট যখন পানি আসবে তখন আমার চাইতে এক্সপার্ট কিন্তু আর কেউ হবে না, তাই না? তো আপনার লাইফে প্রত্যেকটা জায়গাতে খেয়াল করবেন, যেখানে মনে হবে যে না, জাস্ট আপনাকে চিন্তা করতে হবে হয়তো এই জায়গায় পারছেন না, বড় অন্য জায়গায় আপনি পারবেন। আমরা এই গল্পটাকে এখানে শেষ করব না, আর একটু সামনে নিয়ে যাই। লেটস সে খরগোশ আর কচ্ছপের মধ্যে কোনো কম্পিটিশন নাই, তারা বন্ধু। তারা তারা যদি টিম হয়, টিম ওয়ার্ক যদি তারা করে, তাহলে কেমন হয় বিষয়টা? ধরেন খরগোশ যখন ডাঙায় দৌড়াবে তখন কচ্ছপকে কাঁধে নিয়ে দৌড়ালো, আর যখন পানি আসবে তখন কচ্ছপ খরগোশকে পিছে নিয়ে নদী পার করে দিল। ঘটনাটা তখন কেমন হবে বলেন তো? জোস একটা টিম হবে না? হবে না বলেন? আপনাদের বেলা তো ঘটনাটা সেমই হবে। আপনারা যে 12 জনের করে টিম আছেন বা বিভিন্ন টিম আছেন, ডিস্ট্রিক্ট টিম আছেন, এখানে দেখবেন কেউ একজন কচ্ছপ, কেউ একজন খরগোশ। আপনাদের রেসপন্সিবিলিটি হবে যে খরগোশ সে কচ্ছপকে হেল্প করবে যেখানে কচ্ছপ পারবে না, যে কচ্ছপ সে খরগোশকে হেল্প করবে যে কচ্ছপ পারবে না। টিমওয়ার্ক এমনই হওয়া উচিত। প্রত্যেকে নিজেদের স্কিল, নিজেদের অ্যাবিলিটিস, নিজেদের যে কম্পিটেন্স গুলো আছে সেগুলো একজন আরেকজনের সাথে জোড়া দিয়ে এমন একটা টিম তৈরি করবেন যেন আপনাদের টিমটা হয় আনবিটেবল। আপনাদের থেকে এটা এক্সপেক্ট করতে পারি? আবার ঘুম আসছে? ওকে, জোস। সো টিমওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট। আই বিলিভ আপনারা সবাই একসাথে হয়ে কাজ করবেন। সেকেন্ড যে বিষয়টা আমি বলছিলাম, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখেন, আমাদের মধ্যে একটা বিষয় আছে, এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন শব্দটা কেউ শুনেছেন এর আগে? প্রোক্রাস্টিনেশন তো গল্প মানুষ শুনেছেন। এর মানে হচ্ছে আজ থাক, কালকে কাজ করব। এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। আমি একটা গল্প বলি প্রোক্রাস্টিনেশনের। আমার এক ম্যাম, আমার খুব পছন্দের ম্যাডাম ছিল। উনি আমাকে একদিন ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিলেন। একদম প্রথম ক্লাসে আমাদের সেমিস্টারে। সবাই তো খুব খ্যাপা, আরে প্রথম ক্লাসে অ্যাসাইনমেন্ট। বাট আমি যেহেতু ম্যামকে খুব পছন্দ করতাম, সুন্দরীও ছিল না, আমি তো সেই মানে এনার্জি দিয়ে ম্যামকে ইমপ্রেস করবই। এই অ্যাসাইনমেন্ট আমি বেস্ট করব, সবচেয়ে ভালো মার্ক পাবো এটাতে, যেন ম্যাম ইমপ্রেস হয়ে যায়। অ্যাসাইনমেন্ট দিল, সময় দিল 1 সপ্তাহ। আমি বাসায় গেলাম এবং বাসায় যেতে যেতে বাসে বসে বসে চিন্তা করতেছি আজকে কাজ আমি শুরু করব। বাসায় গেলাম, যাওয়ার পরে দেখলাম অনেক টায়ার্ড লাগছে, 4টা ক্লাস করছি, আজকে রেস্ট নেই, সময় তো আছে, কালকে করব। তো পরের দিন আসলো, পরের দিন মেসে থাকতাম, তো বউ আসে নাই, বউ আসে না, হয় নাই। আর আমাদের নিজেদেরকে রান্না করতে হবে। বললাম নিজেরা রান্না, আমাকে দিল পেঁয়াজ কাটার দায়িত্ব। পেঁয়াজ কাটলাম, কিছুক্ষণ কান্নাকাটি করলাম, শেষ পর্যন্ত খাইতে গেছি, খিচুড়ি রান্না করছে, লবণ হয় না খিচুড়িতে, ঠিক মতো খাইতেও পারিনি। তো ওই দিন খিদা ছিল, আর এত পরিশ্রম করছি, আজকেও থাক, কালকে করব। পরের দিন বাংলাদেশ এবং পাকিস্তানের একটা ক্রিকেট ম্যাচ ছিল, এবং এটা তো মিস করা যায় না। তো পরের দিন ক্রিকেট খেলা দেখে পার করলাম, অ্যাসাইনমেন্ট করা হয় নাই। তারপরের দিন একটা ব্যক্তিগত কারণে মন মেজাজ খুব খারাপ ছিল, কেউ কেউ হয়তো ধারণা করতে পারছেন কি হতে পারে। পরের দিনও করা হয় নাই। এর পরের দিন বন্ধু বান্ধব আসলো, কয়েকজন মেসে আড্ডা হলো, অনেক গল্প টল্প করলাম, ওই দিনও হইলো না। এইভাবে দিন পার হতে পারতে 6ষ্ঠ দিন, মানে আর একদিন বাকি আছে আমার অ্যাসাইনমেন্টের। তখন আমার মাত্র হাই আর তো সময় নাই, অ্যাসাইনমেন্ট তো করতে হবে। তারপরে 6ষ্ঠ দিন রাতে আমি গিয়ে বসলাম অ্যাসাইনমেন্ট করতে, ল্যাপটপটা ওপেন করে। একটা ট্যাবের মধ্যে ওইটা ম্যানেজমেন্টের সাবজেক্ট ছিল, ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট। আমি ম্যানেজমেন্টের বিষয় নিয়ে সার্চ করতেছি, হঠাৎ করে ভাবলাম একটু ইউটিউবে যাই, দেখি ম্যানেজমেন্ট নিয়ে কি কি ভিডিও পাওয়া যায়। ইউটিউবে গেলাম, সার্চ করলাম ম্যানেজমেন্টের ভিডিও, সাইডে দেখি জাস্টিন বিবারের ব্রেকআপ হয়ে গেছে, এই ভিডিও আসছে। মনোযোগ খালি ওইদিকে যায়। এবার জাস্টিন বিবারের ব্রেকআপ নিয়ে ভিডিও দেখা শুরু করলাম, দেখলাম জাস্টিন বিবারের মায়ের ইন্টারভিউ, তাই না? তারপর একটা ভিডিও আসলো যে এই একটা আপনার ফোনে না থাকলে জীবন বৃথা। কি আপনি ভাই এটা? তাড়াতাড়ি করে ভিডিও ওপেন করলাম। এরপরে এইভাবে আরো নতুন ভিডিও সামনে আসতে শুরু করলো। একটা লুপ হোলের মধ্যে আমি পড়ে গেলাম, একটা সার্কেলের মধ্যে পড়ে গেলাম। 12টার সময় অ্যাসাইনমেন্ট করতে বসছি, একটু পরে তাকাই দেখি ঘড়ির কাঁটায় 3টা বাজে। পরদিন সকালে আমার ক্লাস, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সময় হাতে খুবই অল্প, ঘুমও পাইতেছে।
কোন রকম ধুমধাম অ্যাসাইনমেন্ট একটা বানাইলাম, অ্যাসাইনমেন্ট বানিয়ে নিয়ে গেলাম, জমা দিলাম, এবং ম্যাডাম সবার অ্যাসাইনমেন্ট চেক করে যেদিন জমা দেয় খাতা সবাইকে, সরি অ্যাসাইনমেন্ট যখন সবাইকে আবার দেখায় মার্ক দেয়, সেদিন সবার অ্যাসাইনমেন্ট দিয়েছে কিন্তু আমারটা দেয়নি, সাইডে রেখে দিচ্ছে। আমি ভাবতেছি দুইটা কারণ হইতে পারে, এক হাইয়েস্ট মার্ক পেয়েছি, দুই লোয়েস্ট মার্ক পেয়েছি। আমাকে ডাকে না, সবার শেষে দেখতেছি সোহাগ সামনে আসে। আমি তো মানে ভয় পাচ্ছি, সামনে গেলাম, যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনার অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা লাইনের শেষে শেষে ছোট্ট করে কর্নারে 1 2 3 5 17 এগুলো কি? আমি তো তাকায় দেখলাম এইটা তো আমি জীবনে দেখিনি কখনো, কোথা থেকে আসলো। যারা উইকিপিডিয়া ইউজ করেন তারা চিনবেন, তাই না? রেফারেন্সের নাম্বারগুলো আমি তো জানতামই না এই নাম্বারটা কি। যদি এক্সপ্লেইনও করতে পারতাম তাহলেও হয়তো ম্যাম কিছু মার্ক দিত, আমি এক্সপ্লেইনই করতে পারিনি। মানে আমি অ্যাসাইনমেন্টটা উইকিপিডিয়ার পেজে যেমন ছিল হুবহু কপি করছি, এডিটও করি নাই। বড় করে একটা গোল্লা পাইছি অ্যাসাইনমেন্টে। আমাদের প্রত্যেকের ভেতরেই না এই প্রোক্রেস্টিনেশন, আমরা প্রথমে খুব মোটিভেটেড হয়ে যায়। আজকে আমাদের সবার কথা শুনে সবাই ভাবছে আইসিটি অলিম্পিয়াডের জন্য জান দিয়ে দেব, এই এখান থেকে বেরোতে বেরোতে না, থাক শুধু রক্ত দেব। পাশে যে বলবে না একটু টাইমই দেই, তারপরে দেখবেন টাইমও দেওয়া হয় না। আপনাদেরকে একটু কনসিয়াসলি এই প্রোক্রেস্টিনেশনটা অ্যাভয়েড করতে হবে। সময়ের কাজ যদি সময় না করতে পারেন, টাইম ম্যানেজমেন্ট যদি ঠিকমতো না হয়, তাহলে আসলে কিছুই হবে না। এবং পৃথিবীতে যে ব্যক্তিবর্গগুলো বড় হয়েছে, সাকসেসফুল হয়েছে, তাদের প্রত্যেকের মধ্যে এই গুণটা আছে। তারা খুব ভালো টাইমটাকে ম্যানেজ করতে পারে, টাইমকে কাজে লাগাতে পারে। আপনারা টিকটক দেখেন? টিকটক ইউটিউবে দেখেন কেউ? ওই এই অ্যাপ না থাকলে জীবন বৃথা, ভিডিও দেখতে দেখতে তো টাইম পার হয়ে যায়। টিকটক কখন দেখবো? যদি না দেখেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব ইউটিউবে গিয়ে টিকটক লিখে সার্চ করবেন, সেখানে বেশ ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে, সেগুলো দেখুন। রেফারেন্স দেই, সেই টিকটকের মধ্যে একটা টক আছে প্রোক্রাস্টিনেশন নিয়ে, যেখানে বলা হয়েছে আমাদের ব্রেইনে তিনটা ক্যারেক্টার আছে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মাঙ্কি, বানর চিনেন না সবাই? ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মাঙ্কি। সেকেন্ডটা হচ্ছে রেশনাল ডিসিশন মেকার, থার্ডটা হচ্ছে প্যানিক মনস্টার, মনস্টার দৈত্য। সো এই যে তিনটা ক্যারেক্টার, এই তিনটা ক্যারেক্টার মূলত আমার ব্রেইনকে সবসময় চালায়। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মাঙ্কি যেটা বানর, এটা হচ্ছে সবসময় ইনস্ট্যান্ট বেনিফিট চায়। আমরা প্রোক্রাস্টিনেশন কেন করি জানেন? তার বড় রিজন হচ্ছে আমরা সাথে সাথে বেনিফিট পাই না। এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় কারণ। আমরা সবসময় চাই আজকে একটা আম গাছ লাগাইছি, কালকে আমি এটা থেকে ফল পাবো। এই যে এক্সপেকটেশনটা, এইটার কারণেই কিন্তু আমাদের প্রোক্রাস্টিনেশন হয়। আমরা অনেকেই মুসলমান আছি, আজ কেন পড়ি না জানেন? নামাজ পড়লে আমরা তো ইনস্ট্যান্ট বেনিফিট পাই না। যখন মরবো, মরার পরে আমরা জানি যে নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, কিন্তু এই যে মরার পরের ঘটনা, সেটার জন্য না আমরা এখন কাজ করতে ইন্টারেস্টেড না। এত এত দূরের চিন্তা তো আমরা বাদ দেই। ইভেন আমরা অনেকে স্মোক করি না? স্মোক করি তো সব অনেকেই। তো দেখবেন সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে স্মোকিং কিলস, তাই না? মানে আপনি যদি স্মোক করেন আপনি মারা যাবেন। তাও আমরা স্মোক করি না কেন জানেন? এই ক্ষতিটা না ইনস্ট্যান্টলি হয় না, অনেক সময় নিয়ে হয়। আবার অনেকেই আছে ওবেসিটি প্রবলেমে ভোগে, যে খুব দ্রুত মোটা হয়ে যায়। তারপর আমরা ফাস্ট ফুড খাই, কেন খাই জানেন? খাওয়ার সাথে সাথে তো মোটা হয় না, তাই না? আমি একবার জিমে ভর্তি হয়েছিলাম এই বডি নিয়েও, বুঝছেন? কারণ অ্যাক্টিভ থাকার জন্য। তো জিমে গেলাম, একদিন জিমে গেলাম, দেখি কিছু হয় না। 2 দিন জিমে গেলাম, দেখি কিছু হয় না। 3 নম্বর দিন এসে আয়নার সামনে তাকায় দেখি মাসল হয়েছে কিনা, হয় না। 4 দিন 5 দিন যাওয়ার পরেও হয় না। তারপরে মোটিভেশন হারিয়ে গেছে, আর যাই নাই। এবং বলা হয় জিমে 1 সপ্তাহ 90% মানুষই টিকে না 1 সপ্তাহ। কারণ কি জানেন? কারণ 1 সপ্তাহের মধ্যে তো 6 প্যাক আর এই মাসল বের হয় না, এই জন্য। বাট যদি 1 সপ্তাহে মাসল বের হয়ে যেত, দেখতেন 90% মানুষ বরং জিমে টিকতো, 10% মাত্র ছুটতো। কিন্তু এটা হয় না, উল্টাটা হয়। এর মানে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট বেনিফিট সবসময়, যখনই বেনিফিট ইনস্ট্যান্টলি আসে না, আমরা প্রোক্রাস্টিনেশন শুরু করে দিই। তো ইনস্ট্যান্ট বেনিফিটের আশা করা যাবে না। স্টিভ জবস একটা কথা বলছেন, ইউ ক্যান নট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড, ইউ হ্যাভ টু লুক ব্যাকওয়ার্ডস ইন অর্ডার টু কানেক্ট দ্য ডট। তার মানে হচ্ছে আপনি যদি আজকে একটা কাজ করে চিন্তা করেন এই কাজ করলে সামনে কি হবে, আমি কি পাবো, তাহলে জীবনেও আপনার কাজ করা হবে না।
আপনি একটা কাজ করেন আজকে, আজকে থেকে 5 বছর পরে গিয়ে দেখবেন যে কাজটা আপনি পেছনে করে এসেছিলেন সেটার বেনিফিট আপনি তখন পাচ্ছেন। তো এই যে মাঙ্কির কথা বললাম আমি, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মাঙ্কি, এই মাঙ্কির কাজ হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট বেনিফিটের দিকে ঝোঁকানো। ওই যে ইউটিউবে জাস্টিন বিবারের ভিডিও, কিংবা বাংলাদেশের ম্যাচ, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া, তারপরে ফ্রেন্ডদের সাথে আড্ডা, কার্ড খেলা, এই জিনিসগুলো ইনস্ট্যান্ট বেনিফিট। ফেসবুকে স্ক্রল করা, আমার এক ফ্রেন্ডকে একদিন দেখি সে প্রোফাইল পিকচারে বাঁশের ছবি দিছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তার জীবন বাঁশময়, এই কারণে বাঁশের ছবি আমি দিছি। তারপরে আমিও ইন্সপায়ার্ড হয়ে আমি নিজেও বাঁশের ছবি দিয়ে দিলাম। এই যে কাজগুলো, এগুলো না এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মাঙ্কি বানর আমাদেরকে দিয়ে করায়। বানর যেমন ফলমূল পছন্দ করে, এগুলো একদম ফ্রুটস এর মতো আমাদের সামনে এসে ধরায় দেয় আর আমরা গিলতে থাকি। এবং আমাদের যে রেশনাল ডিসিশন মেকার, যৌক্তিক সিদ্ধান্ত যে নেয় যে ক্যারেক্টারটা, সে কিন্তু সারা জীবন ঘুমাই থাকে। কিন্তু যখনই এইরকম আমার অ্যাসাইনমেন্টের মতো একদম ডেডলাইনে আমরা পৌঁছে যাই, তখন কি হয় জানেন, ওই যে আছে না প্যানিক মনস্টার, বললাম, যখনই আমরা ডেডলাইনে এসে পৌঁছাই আর আমরা একদম ফ্রিড আউট করে হাই হাই কি হইল না, একদিন মাত্র টাইম আছে, তখন কি হয়, ওই যে প্যানিক মনস্টারটা আছে না, ওইটারে আমরা জাগায় দেই চিৎকার করে, আরে হাই টাইম তো নাই, ডেডলাইন চলে আসছে। তো ওই দৈত্যটা ওঠে, দৈত্যর ঘুম ভাঙাইছেন, ওই দৈত্য চিল্লাচিল্লি শুরু করে, কি হইলো, প্যানিক করা শুরু করি আমরা, দেয়ালে পিঠ ঠেকে গেছে। তখন বানর ভয় পায়, মারাত্মক ভয় পায়, বানর ভয় পায় দৌড়ে যায় গাছে ওঠে। আর ওই চিৎকারে সজাগ হয় আপনার রেশনাল ডিসিশন মেকার ক্যারেক্টারটা নেয়, সেই রেশনাল ডিসিশন মেকার সজাগ হয়ে আপনার সাথে কাজ করা শুরু করে। আর তখন সময় থাকে মাত্র 3 ঘন্টা, যে 3 ঘন্টায় উইকিপিডিয়ার পেজ ব্লা ব্লা করে টরে কোন রকম জগা খিচুড়ি একটা বানায়, শেষ পর্যন্ত রেজাল্ট হয় 0। এই তিনটা ক্যারেক্টারের কথা প্লিজ মনে রাখবেন, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মাঙ্কি, রেশনাল ডিসিশন মেকার এবং প্যানিক মনস্টার। দয়া করে এই বানরের ফাঁদে পা দিবেন না, রেশনাল ডিসিশন মেকারকে সঙ্গে রাখবেন এবং প্যানিক মনস্টারকে কখনো জাগ্রত করবেন না। প্যানিক মনস্টার সেটা ঘুমাইতেই দেয়। এই কয়েকটা বিষয় যদি আপনারা মানতে পারেন, আর ইনস্ট্যান্ট যে ভ্যালুটা আমরা যেটা ইনস্ট্যান্টলি পাই, এই জিনিসটা যদি একটু অ্যাভয়েড করতে পারেন, যদি একটু চিন্তা করতে পারেন যে আপনার লাইফের যত বেনিফিট আছে সেটা আজকে আসবে না, কিন্তু 1 বছর পরে যখন আসবে সেটা কম্পাউন্ডিং হারে আসবে। চক্রবৃদ্ধির হার আপনারা শুনেছেন না? চক্রবৃদ্ধির হার 2 টাকা থেকে 4 টাকা, দেন 8 টাকা, 16 টাকা, তারপরে 32 টাকা, 64, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং হার। এবং অ্যালবার্ট আইনস্টাইন বলে গেছেন যে কম্পাউন্ডিং ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। সপ্তম আশ্চর্য পর্যন্ত আমরা জানি, এই কম্পাউন্ডিং হারকে বলা হচ্ছে অষ্টম আশ্চর্য, কারণ এইটা এতটাই মানে এত কম্পাউন্ডিংটা আমাদের মাথায় ঢোকে না, আমরা আসলে রিয়ালাইজ করতে পারি না যেটা দিয়ে কি হয়। সো বেনিফিট সবসময় আপনার কম্পাউন্ডিং হারে আসবে। আজ সিটি অলিম্পিয়াডে টিমের বেনিফিট সেটা আপনি আজকে পাবেন না, বাট আজকে থেকে 5 বছর 10 বছর পরে ট্রাস্ট মি, এখানে যে নেটওয়ার্কগুলো আপনি তৈরি করছেন, যে মানুষগুলোর সাথে আপনি পরিচিত হচ্ছেন, এই যে কথাগুলো শুনছেন, এগুলো কম্পাউন্ডিং ভাবে আপনাকে বেনিফিট দেবে। সবাই এটা করতে রাজি আছি? কম্পাউন্ডিং ইন্টারেস্ট। আর প্রোক্রাস্টিনেশনকে সবাই না বলবো তো? না, এনার্জি পাইনি। ওকে, লাস্ট আমি একটা গল্প বলে শেষ করে দেব যদি সময় থাকে, জাস্ট 2 মিনিট সময় নেব। সেটা হচ্ছে, আমি আমার সম্পর্কে একটা কথা বলি। আপনারা জানেন আমার পড়াশোনা কোন বিষয়ে? একটু আগে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। ম্যানেজমেন্ট মানে বিজনেসের একটা সাবজেক্ট। আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, বিবিএ এমবিএ করেছি। কেউ কেউ বলতেছে আজকে থেকে সোহাগ ভাইয়ের ভিডিও দেখবো না, এ তো সিএসসি করে নাই, এ তো সফটওয়্যার করে নাই, তাহলে আমাদের কি শিখাবে? ভাবতেছেন এরকম কেউ? No. The world has changed my friend. এখন শুধুমাত্র যে আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা আইটি নিয়ে কাজ করবে ব্যাপারটা একদমই সেরকম না। বরং দেখবেন আইটিতে যারা সাকসেসফুল তাদের বেশিরভাগই নন আইটি ব্যাকগ্রাউন্ডের মানুষ। আমি কেমনে শিখছি জানেন? গুগল থেকে। এই যে একটা ওয়ার্ড গুগল, আমরা সবাই জানি, সবার ফোনে আছে, সবার হাতে আছে, বাট সবাই ইউজ করি না। আমাকে এমন এমন প্রশ্ন মানুষ করে, যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই, তো প্রচুর মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, প্রচুর মানুষের মেসেজ আমি পড়ি, কমেন্ট পড়ি, সবাই এমন এমন কোয়েশ্চেন করে যে প্রশ্নের উত্তরগুলো একটা সার্চ করে গুগলের টপে বড় করে লেখা থাকে। ফর এক্সাম্পল, ভাই ডলারের রেট কত? আমরা জানি ডলারের রেট আমার কাছে জিজ্ঞেস কেন করতে হবে? আপনি গুগলে সার্চ করেন, ডলারের রেট বড় করে দেখা দিবে। ভাই আজকে টেম্পারেচার কত? বড় করে দেখাই দেবে। ভাই ইউটিউব থেকে কেমনে ইনকাম করেন? সার্চ করেন, চলে আসবে।
ভাই ইউটিউব থেকে আপনি কয় টাকা ইনকাম করেন, এটা নিয়েও মানুষ ভিডিও বানাইছে, তাই না? আমার ইনকাম নিয়ে খুব মিসলিডিং ভিডিও আছে, কেউ কেউ বলে সোহাগ ভাইয়ের বাড়ি গাড়ি গার্লফ্রেন্ড এগুলো নিয়ে ভিডিও বানাইছে, আজে বাজে তথ্য দিয়ে ভরা। সার্চ করলে আপনি সবই পাবেন। আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা মেসে থাকতাম, তো ওই ফ্রেন্ডটা খুব জেলাস ছিল আমার উপর, কারণ আমি আইটিতে একটু এক্সপার্ট ছিলাম এবং সেই 2010 11 12 সালের দিকে আমি ফ্রিল্যান্সিং করতাম, ইনকাম করতাম। তখন ওডেস্ক নামে একটা প্ল্যাটফর্ম ছিল, এখন যেটাকে আপওয়ার্ক বলা হয়, আপওয়ার্কের প্রিভিয়াস নেম ছিল ওডেস্ক। আমি সেখান থেকে ইনকাম করতাম। তো আমার একদিন এসে ধরলো, তো দোস্ত আমি তো তোর সাথে পড়ি, তোর সাথে ক্লাসে যাই, তুই যে সাবজেক্ট পড়াস আমি সেটাই পড়ি, তাহলে তুই অনলাইনে ইনকাম করছ আমি করি না, কাহিনীটা কি? আমি ওরা বললাম, দেখ আমি তো আইটি এক্সপার্ট, আমি অনেক কিছু শিখি, শিখে এগুলো কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করি। তো বলছে আমিও শিখবো, কেমনে শিখবো, তুই কেমনে শিখস? আমি বললাম আমি গুগল থেকে শিখি। তো বলছে গুগল তো আমার কাছে আছে, আমি তো পারি না। তো ওকে আমি বললাম যে দেখ আমি আমার লাইফে যত সমস্যা হয়, যে কোনো প্রবলেম আমি গুগলে লিখে সার্চ করি। তো বলতেছে যে কোনো সমস্যা? আমি বললাম হ্যাঁ যে কোনো সমস্যা। তো যে কোনো মাত্রাটা ও বুঝতেছে না, তো বোঝানোর জন্য ওরে বললাম যে দেখ তোর যদি গার্লফ্রেন্ড কখনো চলে যায় তুই গুগলে সার্চ করবি যে মাই গার্লফ্রেন্ড ব্রোক আপ উইথ মি। তো হাসতে থাকবে, দেখ করবে না হাসবে না, সেটা কেমন সম্ভব? তো আমি ওকে ইনস্ট্যান্টলি গুগলে সার্চ করি গার্লফ্রেন্ড লেফট মি অর আই ব্রোক আপ উইথ। তো গুগলে অনেকগুলো সার্চ রেজাল্ট আসলো, একটা জায়গায় আসলো আপনার গার্লফ্রেন্ড চলে গেছে, আপনি কি নতুন গার্লফ্রেন্ড খুঁজতে চান? এইবার অনেকগুলো ডেটিং সাইটের লিস্ট দিয়ে দিচ্ছে। তারপর বলতেছে আপনার ব্রেকআপ হয়ে গেছে, ওকে তার মানে আপনি খুব ডিপ্রেসড। এই একটা আর্টিকেল দিল কিভাবে ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে হয়। আরেকটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল আসছে, হাউ টু ফরগেট সামওয়ান ইউ লাভ, যাকে আপনি ভালোবাসেন তাকে কিভাবে ভুলে যেতে হয়। অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স এখানে দেওয়া আছে। আসলে কিন্তু রেজাল্ট আছে, তাই না? আমি মজা করে বলছি, বাট ট্রাস্ট মি, এই যে আমি কথাটা বললাম এইটারও কিন্তু সলিউশন গুগলে আছে। তো ও দেখা তো খুব ইমপ্রেসড, আরে ভাই আগে তো কখনো এমনি চিন্তা করিনি। পরের দিনও সার্চ করছি কিছুদিন পরে যে রুটি কেমনে বানাইতে হয়, এটাও শিখছে। শিখে শিখে ও তো খুব মানে আনন্দিত, বলতে স্যার গুগলে কপি পাওয়া যায়, আমাকে থ্যাঙ্কস দেওয়া শুরু করলো, দোস্ত থ্যাঙ্কস, অনেক ভালো একটা আইডিয়া পাইছি। তো আস্তে আস্তে ও গুগলের বেনিফিটটা নিতে শুরু করলো। তো একদিন হঠাৎ করে ওর দাঁতে ব্যথা শুরু হয়েছে, প্রচন্ড দাঁতে ব্যথা। এবার ও গুগলে সার্চ করছে টিথ পেইন বা টুথ এক, এরকম কিছু একটা টার্ম লিখে। তো এখানে অনেক আর্টিকেল আসছে, তার মধ্যে একটা আর্টিকেল আমেরিকার খুব বিখ্যাত একজন ডেন্টিস্ট লিখছে যে দাঁতের ব্যথা 3 ধরনের হয়। এটা হচ্ছে মিডিয়াম, সরি একদমই বেসিক লেভেলের ব্যথা, খুবই অল্প ব্যথা, এটা যদি হয় একটা পেইন কিলার খাই গেলেই হবে। সেকেন্ড স্টেজ হচ্ছে মিডিয়াম ব্যথা, এটা যদি হয় পাড়ার কোনো একজন ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার প্রেসক্রাইব করা ওষুধ খেলেই হবে। তৃতীয় স্টেজ যেটা এক্সট্রিম ব্যথা, এইটা যদি হয় তাহলে অনেকগুলো পসিবিলিটিস আছে, অনেক সিম্পটমস আছে, অনেক কিওর আছে। তার মধ্যে একটা প্রবাবিলিটির কথা সে বলছে, প্রবাবিলিটি সেটা হচ্ছে দাঁতের যে নার্ভ আছে এটার সাথে ব্রেইনের একটা কানেকশন আছে আমাদের, তাই না? ব্রেইন এবং দাঁতের একটা নার্ভ, এই জন্য দেখবেন দাঁতে ব্যথা হলে মানুষ আবল তাবল বলে। তো এটা যদি হয় অনেক সময় এমনও হতে পারে যে আপনার ব্রেইনে প্রবলেম হতে পারে মারাত্মক দাঁতে ব্যথার কারণে, এবং সেটার পসিবল কিওর হিসেবে ব্রেইনের সার্জারিও করা লাগতে পারে। আমার ফ্রেন্ডটা এখন জাজ করতেছে যে দাঁতের ব্যথা কোন লেভেলে, মাপতেছে একদমই বেসিক, মিডিয়াম নাকি এক্সট্রিম। আর দাঁতের ব্যথা যাদের হয় কেবল তারাই জানে যে এটা বেসিক বলে কিছু নেই ভাই, এটা অলওয়েজ এক্সট্রিম, তাই না? তো ও ভাবতেছে আমার দাঁতের ব্যথা তো এক্সট্রিম, এখন কি হবে? আমার তো ব্রেনে সার্জারি করা লাগবে। ওর বাসায় ফোন দিয়েছে, আব্বা কি হয়েছে তোর? আমার তো ব্রেনে সার্জারি করা লাগবে। ভয় পেয়ে গেছে। পরদিন সকালে ওর বাড়ির সব মানুষ আমার মেসে এসে হাজির হয়েছে, মেস পুরো ভরে গেছে। আমি তো উঠে দিই, কি রে ভাই কি হইলো, এত মেহমান কেন? তো ঘটনাক্রমে শুনলাম যে ওর ব্রেনে সার্জারি করা লাগবে। আমরা সবাই ধারণা করছি পাগল হয়ে গেছে, ব্রেনে সার্জারি করা লাগবে মানে তো পাগলই হয়ে গেছে। আমরা দৌড়ে ঢাকার ল্যাবের নামে একটা হসপিটাল আছে ধানমন্ডিতে, ওইখানে নিয়ে গেলাম এবং একজন নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, ব্রেনের ডাক্তার। তো গেলাম, ডাক্তারের সামনে যাওয়ার পরে ওরা জিজ্ঞেস করছে কি হয়েছে আপনার? ও বলে আমার দাঁতে ব্যথা। নিউরোলজিস্ট বলতেছে দাঁতে ব্যথা তো আমার কাছে কেন আসছে? তো বলতেছে আমি গুগলে বসছি, দাঁতে ব্যথা হলে নাকি ব্রেনে সার্জারি করা লাগে। ডাক্তার হাসতেছে আর বলতেছে আচ্ছা আমি তো দাঁতের ডাক্তার না, আমি ডেন্টিস্ট না, আমি ব্রেনের ডাক্তার। আচ্ছা তাও আপনার দাঁতটা একটু দেখি, হা করে। তো হা করলো, ডাক্তার লাইট দিয়ে ওর দাঁত দেখতেছে। ওর অ্যাকচুয়ালি আকেলটা ধরতেছিল। যারা ছোট তারা হয়তো জানে না আকেল দাঁতের ব্যথা, বা যাদের একটু বয়স হয়েছে তারা জানবেন যে চাপায় আকেল দাঁত উঠে, আর এটা উঠার সময় মারাত্মক পরিমাণে ব্যথা, অসহনীয় ব্যথা।
তো ওই ব্যথা নিয়ে ও ব্রেনের সার্জনের কাছে পৌঁছে গেছে। এরপর বাসায় আসার পরে তো আমি খাইলাম উৎখম মাধ্যম সবই, বাট এখান থেকে আমরা একটা লার্নিং যে ভাই চোখ বন্ধ করে সবকিছুই গুগলকে বিশ্বাস করা যায়, কিন্তু আপনার যদি কোনো রোগ হয় দয়া করে ডাক্তারের কাছে যাবেন, গুগলে সার্চ দেন না। তখন আপনার রোগ সম্পর্কে ডাক্তারই ভালো বলতে পারে। Am I right? এই গল্পটা আমি সব জায়গায় কেন বলি জানেন? আমি সবাইকেই বলি যে আমি যাই শিখেছি গুগল থেকে শিখেছি। আমার জ্ঞানের সিক্রেট হচ্ছে গুগল। যতটুকু খুবই সামান্য জ্ঞান আমার আছে সেটা সিক্রেট গুগল। এই গল্পটা হয়তো আপনাদের মনে থাকবে। আমি যদি শুধু বলতাম যে আমার জ্ঞানের রহস্য হচ্ছে গুগল, আপনারা সবাই ভুলে যেতেন, তাই না? বাট এই স্টোরিটা হয়তো আপনাদের মনে থাকবে এবং আজকে থেকে বাসায় শুধুমাত্র অসুখ ছাড়া আপনার লাইফে যত সমস্যা আছে, মাথায় যত প্রশ্ন আসে সব গুগলে সার্চ করবেন। ট্রাস্ট মি, সবকিছুর হয়তো পরিপূর্ণ রেজাল্ট পাবেন না, বাট যেটুকু পাবেন সেটুকুতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর যারা ইংলিশ পারেন না, বলতে পারেন আমি তো ইংলিশ বুঝি না, গুগলে সার্চ করে কিছুই পাই না, তারা গুগল ট্রান্সলেটর ইউজ করবেন। আগে গুগল ট্রান্সলেটর খুব বাজে ছিল। আগে যদি বলতাম আই ইট রাইস, তাহলে রেজাল্ট আসতো আমি ভাত, আর কিছুই না, তাই না? বাট এখন পুরোটা আসে। মাঝে মধ্যে এক লাইনের মধ্যে আপনি তুমি দুটোকে মিক্স করে ফেলে, তাই না? আপনি কেমন আছস, এরকম আসে না রেজাল্ট? বাট এখন অনেক ডেভেলপ হয়েছে। অন্ততপক্ষে আপনি একটা ইংলিশ আর্টিকেল যদি ট্রান্সলেট করেন তাহলে সেটার ভাব অর্থটা অন্ততপক্ষে আপনি বুঝতে পারবেন। এরকম কিন্তু ডেভেলপ হয়ে গেছে গুগল ট্রান্সলেট। সো আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করবেন যারা ইংলিশ বুঝেন না। এবং এই পুরো গল্পটার একটাই মেসেজ ছিল, সেটা হচ্ছে সেলফ লার্নিং। আমি খুব প্রাউডলি বলি যে আমি সেলফ লার্নার। আমার আইটি নিয়ে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ইনস্টিটিউশনাল এডুকেশন আমার নেই, বাট আমি একজন আইটি এক্সপার্ট। আমাকে সবাই দ্য টেক ডক্টর নামে চেনে। যদি আমি কিশোরগঞ্জের একটা হাওড় অঞ্চলের মানুষ হয়ে, নিকলি সম্পর্কে অনেকে হয়তো শুনেছেন, নিকলির নাম। হাওড়ের মাঝখানে আমার বাড়ি, এসএসসি পর্যন্ত আমার বাড়িতে বিদ্যুৎই ছিল না, হারিকেন জেলায় আমি পড়ছি। সেই জায়গা থেকে যদি আমি আইটিতে এক্সপার্ট হতে পারি, তাহলে আপনারা যারা এত ফ্যাসিলিটিস পাচ্ছেন, আজকে এত ফাস্ট ইন্টারনেট পাচ্ছেন, আমি এখন একটা ফাইল, একটা গান ডাউনলোড দিয়ে দুনিয়া ঘুরে এসে দেখতাম এখনো ডাউনলোড হয় নাই, মাঝখানে আবার এরর দেখাইছে। তো এই প্রবলেম নিয়ে যদি আমি শিখতে পারি, তাহলে আপনারা এত ফ্যাসিলিটিস পেয়ে অফকোর্স পারবেন। এবং আমি আবারও বলছি, পৃথিবীর বেশিরভাগ সাকসেসফুল মানুষই সেলফ লার্নার। তাদেরকে কেউই এসে শিখায় দেয় না, হাত ধরে বলে নাই বাবা আসো তোমাকে শিখাই আমি অমুক মনীষী বানাই দিব, অমুক সিইও বানাই দিব, ওয়ার্ল্ড লিডার বানাই দিব। তারা সবাই নিজে নিজেই শিখছে। এন্ড ইউ হ্যাভ টু বি এ সেলফ লার্নার অ্যাজ ওয়েল। এবং এই সেলফ লার্নার হওয়ার জন্য যে ম্যাটেরিয়াল গুলো দরকার, যে রিসোর্সেস দরকার, সেগুলো গুগলে আছে। আমরাও প্রোভাইড করব। কিছুক্ষণ পরে আরিফিন ভাই আপনাদেরকে একটা গিফট দেবেন, সেটাও আপনাদের সেলফ লার্নিং ডেভেলপ করার আরো একটা মাধ্যম হবে। আমি বিশ্বাস করি আপনারা সবাই টিম ওয়ার্কে খুব এক্সপার্ট হবেন, নিজের টিমকে সাহায্য করবেন, টিম লিডারের দিকে তাকায় থাকবেন না, সবাই খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করবেন, প্রোক্রাস্টিনেশন করবেন না প্লিজ, সময়ের কাজ সময়ে করবেন। এবং থার্ডলি আপনারা সবাই সেলফ লার্নার হওয়ার চেষ্টা করবেন। সেলফ লার্নার বা অটোডিডাক্ট একটা টার্ম আছে। সেলফ লার্নার হওয়ার চেষ্টা করবেন যেন আপনারা নিজেরাই সবকিছু শিখতে পারেন অন্যের সাহায্য ছাড়া। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের তরুণ সেলিব্রিটি সোহাগ মিয়া ভাইয়াকে। সোহাগ মিয়াকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আইসিটি অলিম্পিয়াডের গভর্নিং বোর্ডের সদস্য আশরাফুল ইনসান ইভান স্যারকে। স্যারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।